মানে আপনি 8:30-15টার সময় ট্রাম লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, একজন আপনার সামনে আর একজন আপনার পেছনে, একজন সামনে 3 হাত দূরত্বে, মানে ওই ট্রাম লাইনের ভেতর দিয়ে হাঁটছে সে, কিন্তু মানে আমি এরকম যদি যাই আমার এইরকম একটা পজিশনে, মানে আপনার থেকে দূরত্ব কতটুকু ছিল তার? 3-4 হাত এরকম, 3 হাত, মানে সামনেও পিছনেও একজন। হ্যাঁ, এবং এরিয়াটা এতটাই মানে রেড রোড, আশা করি সবাই আপনারা জানেন যে কতটা দিগন্ত বিস্তৃত একটা এরিয়া, এবং দুধারে মাঠ, জঙ্গল এবং অন্ধকার। ওখানে কোনো হ্যাঁ, তো কোনো ওখানে কোনো আলো বা কিছু নেই, মানে খুব মিটি একটা যেটা মানে আলো জ্বলে সেটা, এবং কোনো আমি এবং ওই দুটি ছেলে ছাড়া ওই পুরো এরিয়াটায় আর কোনো জনমানব নেই। এবং ওখানে যথেষ্ট হাই স্পিডে গাড়ি চলে, মানে আমি যদি কাউকে দাঁড় করাই বা কেউ মানে আমি কিছু বলবো সেটুকু স্কোপও নেই, কারণ ওখানে প্রচন্ড জোরে গাড়ি চলছে এবং আমি রাস্তাটা ক্রসও করতে পারছি না। তো কিছুক্ষণ বাদে আমি যখন রিয়েলাইজ করি কে এবার এইটা থেকে আমাকে বেরোতেই হবে, কারণ আমি বুঝতে পারছি অনেকক্ষণ ধরে আপনি যে ঘটনাস্থলের কথা বলছেন সেই ঘটনাস্থল কলকাতার অন্যতম ব্যস্ততম রাস্তা রেড রোড। সেখানে আমরা দিনের বেলা যথেষ্ট পুলিশ কর্মীর উপস্থিতি দেখি, সেই বেশি সংখ্যায় থাকে, কিন্তু রাত্রিবেলা কি সমস্যার আমরা জানি না। সেখানে কেন পুলিশ কর্মী ছিলেন না? সম্ভবত সেদিন যেহেতু বড়দিনের উৎসব উদযাপনে পার্ক স্ট্রিটে কয়েক হাজার পুলিশ কর্মীর সেখানে ডিপ্লয়মেন্ট ছিল, সেই জন্য কি ছিল না? প্রশ্ন আমরা রাখবো পুলিশ প্রশাসনের কাছে। কিন্তু সেই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের ছবি আপনাদেরকে দেখাবো দিনের বেলা, যে রেড রোডের যে ছবি আপনাদেরকে দেখাবো, কারণ সেই রেড রোডই রাত্রিবেলা কতটা বদলে গিয়েছিল, রাত্রিবেলা কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন যে অভিযোগকারিনী তরুণী, তিনি নিজে আমাদেরকে জানাচ্ছেন। কিন্তু যেই রেড রোডে ঘটনা ঘটেছিল, ঠিক যে স্পটে যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাস্থলের ছবি এই মুহূর্তে আপনাদেরকে একই ফ্রেমে আমরা দেখাচ্ছি। এবং সেই ঘটনাস্থল রেড রোডের থেকে যে রাস্তাটি ভিক্টোরিয়া মেমোরিয়াল বা রবীন্দ্র সদনের দিকে বেরিয়ে যাচ্ছে ট্রাম লাইনের ওপর, সেই ঘটনাস্থলের ছবি সরাসরি আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। এবং সেখানে আর কি ঘটেছিল আর একবার আপনার থেকে শুনবো। হ্যাঁ, তো আমি যখন রিয়েলাইজ করি যে ওরা অ্যাকচুয়ালি আমাকেই কভার করছে, বা এবং ওরা দুজনের মধ্যে ইশারায় কথা মানে ইশারা করছে বা কিছু মিন করার চেষ্টা করছে। কি ধরনের ইশারা ছিল সেটা তো এক্স্যাক্টলি ওইভাবে বর্ণনা করা পসিবল নয়, কারণ ইঙ্গিত, হ্যাঁ, মানে আমাকে নয়, মানে ওরা দুজনের মধ্যে থেকে মানে ইন্ডিকেশনটা আমাকে ছিল যে মানে বুঝতেই পারছেন কি ধরনের, মানে আমি সেখানে ফিল করতে পারছি যে আই এম আনসেফ। মানে এটাকে আপনাকে টার্গেট করে একে অপরকে ইঙ্গিত করছিল। হ্যাঁ, মানে তারা ইশারা করছে ওখানে, কারণ দেখুন খুব স্বাভাবিকভাবে ওরা দুজন হাঁটছিল একসাথে, ওরা হঠাৎ করে আমাকে কভার করতে শুরু করে। তারপর কারোর কিছু বলার থাকলে সুস্থভাবে বলবে। আমি যতবার তাকাচ্ছি আমি বুঝতে পারছি আমার দিকে তাকিয়ে আছে, এবং আমার দিকে তাকিয়ে তাকে কিছু ইশারা করা হচ্ছে, ঘাড় নাড়া হচ্ছে। মানে একটা মানুষের বা স্পেশালি একটা মেয়ের এই ধরনের ইনটিউশন খুব ক্লিয়ার হয়, যে সে বুঝতে পারে যে কিছু একটা আনইউজুয়াল থিংস হচ্ছে। তো আমি সেটা বুঝতে পেরে, এবং ওখানে আমার কাছে আর কোনো উপায় ছিল না, কারণ ওখানে আমি যতই চিৎকার করি কেউ দেখবে না, শুনতে পাবে না। গাড়ি প্রচন্ড স্পিডে চলছে, মানে দূর থেকেও কোনো পুলিশ বা কোনো মানুষ, কোনো দোকান, কিচ্ছু নেই। আর এই ধরনের সাবধানতা আমাদেরকে মানে স্পেশালি মেয়েদেরকে করা হয়, যে ব্যাগে পেপার স্প্রে রাখা বা ছুরি রাখা বা কাঁচি রাখা, এই ধরনের যে সেলফ ডিফেন্স গুলো, এগুলো সবই আমার কাছে ছিল। একাধিক স্প্রে ছিল আমার কাছে, কিন্তু আমি এরম পরিস্থিতিতে তো এর আগে কখনো পড়িনি। আমি অনেক মানে আমার বললাম আমি ইভেন্ট একটা বিজনেস আছে, তো আমার যখন ইভেন্ট চলে তো তখন আমি মাঝরাত্রিরেও বাড়ি ফিরি, তো কখনো এরকম পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি। হ্যাঁ, বিভিন্ন ধরনের আনইউজুয়াল সিচুয়েশন হয়েছে, কেউ স্টক করছে, কেউ আমি যে ক্যাবে ফিরছি হয়তো পাশ থেকে বাইক নিয়ে যাচ্ছে, বাট কোথাও একটা গিয়ে কখনো পুলিশ, কখনো কোনো দোকান বা কখনো কোনো সাধারণ মানুষের, মানে কলকাতার রাস্তায় তো এমন হয় না যে সব দোকান বন্ধ, সমস্ত রেস্টুরেন্ট বন্ধ, এরকম তো হয় না, কারোর না কারোর সাহায্য মাঝরাতেও পাওয়া যায়। মানে আমি হয়তো পেয়েছি লাক বাই চান্স। কলকাতার স্থায়ী বাসিন্দা, মানে আগে কখনো এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়নি? কলকাতাতে 4 বছর আমার বিয়ে হয়েছে, আমি কলকাতায় 4 বছর মানে আছি, এবং ডেলি হাওড়া থেকে যাতায়াত করি, এবং আমি বেসিক্যালি হাওড়ার মেয়ে, এবং আমি যখন হাওড়াতেও থাকতাম তখনও আমি ইভেন্ট করতাম, তখনও কলকাতাতে বেশিরভাগ কাজ কলকাতাতেই থাকতো, তো কলকাতা থেকে তখন ফিরতাম, বা কখনো সারা রাত জেগে হয়তো ভোরবেলা ফার্স্ট বাস ধরে ফিরেছি, এরকমও হয়েছে। কিন্তু এরকম পরিস্থিতি হয়েছে যে কেউ স্টক করছে, বা আমি যে ক্যাবে ফিরছি সেই ক্যাবের পাশ থেকে বাইক নিয়ে যাচ্ছে, বা কেউ ইঙ্গিত করছে, এরকম হয়েছে। কিন্তু এতটা হেল্পলেস এর আগে কখনো লাগেনি যে আমি চিৎকার করলেও কেউ শুনতে পাবে না, আমি
বেশ খানিকটা দৌড়ে গিয়ে যে কোনো একটা জায়গায় শেল্টার পাবো বা কাউকে বলতে পারবো এরকম কোনো পরিস্থিতি নেই, কারণ আমি প্রায় আধ ঘন্টা ওই রাস্তাটাতে ওইরকম পরিস্থিতি হয়েছে যেখানে আমি কাউকে পাইনি, হেল্প পাওয়া তো দূরের কথা, কাউকে পাইনি। কতটা নিরাপত্তাহীনতায় সেই আধ ঘন্টা কাটিয়েছেন? আমি নিশ্চিত সেই আধ ঘন্টা আপনার কাছে অনেক ঘন্টার সমান লাগছিল। এইটা তো বলে বোঝানোর বিষয় নয় যে কতটা নিরাপত্তাহীনতায় আমি ভুগেছি সেই মুহূর্তে। তবে এটুকু বলতে পারি, আমার মাথায় তখন জাস্ট এটুকু চলছিল যে আমি আজকে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা। যারা ছিল সেই দুষ্কৃতী সেই রাতে, তাদেরকে দেখলে চিনতে পারবেন? না, কারণ শীতের রাতে সবাই মোটামুটি হুডি পরেছিল, যেরকম হয় স্বাভাবিক। কেমন ছিল পোশাক আশাক? শীতে নর্মাল ট্রাউজার বা জিন্স হয়তো পরেছিল, আর ওপরে দিয়ে হুডি জ্যাকেটস এইসব পরেছিল। এবং ওই জায়গাটা তো যথেষ্ট অন্ধকার। ইয়াং এজড হবে, ওইভাবে তো মেজারমেন্ট করতে পারবো না, বাট অ্যারাউন্ড ওই 18 to 30 মাঝেই হবে। যুবক ছিল, কিন্তু দেখলে চেনা সম্ভব না, আইডেন্টি করা সম্ভব। হুডি পরে থাকলে এমনি মানুষকে হাফ দেখা যায় তো, আর তার মধ্যে অন্ধকার। আর আমি তো ওদের ক্লোজ হতে চাইনি, আমি তো যতটা পেরেছি ডিস্টেন্সে থাকার চেষ্টা করেছি। তো সেই আপনার কি কোথাও তাদেরকে মদ্যপ মনে হয়েছিল সে সময়? আমি দাদা এতটা ক্লোজ হইনি, প্রথম কথা, কারণ আমি পুরো পরিস্থিতিটাই আপনাকে বর্ণনা করলাম। তো আমি যখন এটুকু অনেকক্ষণ ধরে বুঝতে পারছিলাম যে তারা দুজনে আমাকে কভার করছে, তো আমার তখন একটাই টার্গেট ছিল কি আমাকে এখান থেকে বেরোতে হবে, এবং সেটার জন্য কোনো ওয়ে আউট আমি পাচ্ছিলাম না যে এখান থেকে আমি বেরোবো কি করে, কারণ ওই রাস্তাটায় আমাকে দৌড়ে ওরা কভার করে নেওয়া খুব ইজি, এবং আমি কোন রকম আত্মরক্ষাই ওখানে ব্যবহার করে উঠতে পারবো না। আমি ক্যারাটে মার্শাল আর্ট জানি না, তো আমার পক্ষে স্বাভাবিক সেটা করা সম্ভব না। আর দুজন ওরকম একটা ধুধু ফাঁকা জায়গায় যদি আমাকে অ্যাটাক করে, তারা নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে না যে আমি ব্যাগ থেকে পেপার স্প্রে বার করবো বা ছুরি বার করে তাদের আহত করবো। এসব সিনেমায় হয়, এসব বাস্তবে সম্ভব নয়। তো কাজেই আমি তখন ভাবছিলাম যে আমি কি করে সেফ ওয়েতে বেরোবো, এবং কারণ আর ওখানে ফোন কাজ করছিল না। আমাকে প্রচুর মানুষ পরে বলেছেন যে কেন যোগাযোগ করিসনি বা কিছু। 10 মিনিটেরও ডিস্টেন্স না যেখানে আমার হাজবেন্ড দাঁড়িয়ে ছিল, কিন্তু আমি ওকে জানাতেই পারছিলাম না। আমি জানি না ওই ধরনের এরিয়াতে কেন এই ধরনের নেটওয়ার্ক ইস্যু হয়, বা এই বিষয়ে কেন বা কেউ যোগাযোগ করে না বা স্টেপ নেয় না কোনো। কারণ ওরকম পরিস্থিতিতে মানুষ একটা ক্যাবও পাবে না, কারোর সাথে যোগাযোগ করবে না। ইজিলি যেটা বলা হয় যে লাইভ লোকেশন শেয়ার করো বা কারোর সাথে কথা বলো, এগুলো তো করা যায় না, এগুলো করা যায় না। এবার সেখান থেকে বেরোলাম বলতে আমি অনেকক্ষণ ধরে যখন জাস্ট এটুকু ভাবছিলাম আমি ওখান থেকে কি করে জাস্ট ওই ট্র্যাপটা থেকে আমাকে আগে বেরোতে হবে। তাতে আমি উল্টো রাস্তায় চলে যাই আমার ক্ষতি নেই, কিন্তু আমাকে ওটা থেকে আগে বেরোতে হবে। তো আমি অনেকক্ষণ ধরে গাড়িগুলোকে নোটিস করছিলাম যে গাড়িগুলো কিভাবে কতটা স্পিডে যাচ্ছে। তো একটি গাড়ি তার মধ্যে তুলনামূলক আমি বুঝতে পারি একটু কম স্পিডে যাচ্ছে, 4 হুইলার হবে বা কিছু, আমার এক্স্যাক্ট এই মুহূর্তে সেটাও মনে নেই। তো আমি সেই গাড়িটিকে টার্গেট করে আমি ওই চলন্ত গাড়িটার পিছনটাকে ব্যবহার করে আমি রাস্তাটা ক্রস করে অন্য ডান দিকে আরেকটা যেখান দিয়ে ডিভাইডার ক্রস করছে, আমি ওই রাস্তাটায় ঢুকে যাই।